আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বদৌলতে অলরেডি জানেন। বাংলাদেশের জনপ্রিয় নেত্রী, আওয়ামী লীগ প্রধান, যিনি বর্তমানে ভারতে আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারে 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে লাইভে যুক্ত হবেন। লাইভ বলতে সেটি অডিও লাইভ নয়, সেটি সেটি ভিডিও লাইভ। এমন হতে পারে তিনি যদি ভিডিও লাইভে না আসেন, তার রেকর্ড করা বর্তমান সময়ের ভিডিও সেখানে প্রচার হতে পারে। তবে খুব সম্ভাবনা তিনি ভিডিওতে লাইভ কথা বলবেন সাংবাদিকদের সাথে। এফসিসি নামে একটি সাংবাদিক সংগঠন এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এই সময়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন বা দেবেন, সে বিষয়টি নিয়েই কিন্তু একটু পর্যালোচনা করতে চাই, একটু আলাপ করতে চাই। আপনারা জানেন গতকাল থেকে ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় ওবায়দুল কাদেরের একটি বক্তৃতা আপনারা দেখেছেন। সেটি আগের নয়, বর্তমান সময়ের। কারণ গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াস খবর আসতেছে যে ওবায়দুল কাদের সিরিয়াসলি তিনি এখন কোমায় আছেন, তিনি এখন আইসিইউতে আছেন, সিসিইউতে আছেন এবং তিনি আর ফিরবেন না। কেউ কেউ আরও একটু বাড়িয়ে তিনি হয়তো বেঁচেই নেই, এইরকম কথাও বলছেন। তো এইরকম কথা শুনতে শুনতে ওবায়দুল কাদের যখন বিরক্ত হয়ে গেলেন, তিনি ওই কাদম্বরী মরিয়াই প্রমাণ করিলেন তিনি মরেন নাই। তিনি এসেই তিনি প্রমাণ করলেন যে তিনি বেঁচে আছেন, তিনি সুস্থ আছেন। তার একটু অসুস্থতা হয়েছিল, নিঃশ্বাসের কষ্ট হয়েছিল, তিনি ডাক্তার দেখিয়েছেন, কথা হয়েছে, ওষুধ খাচ্ছেন, ভালোই আছেন। তার মানেটা দেখেন, বাংলাদেশে যে ওবায়দুল কাদেরেরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছে, তারা বেঁচে থাকলেও, তাদের দেশে থাকলেও বাংলাদেশের বর্তমান সময়ের যে সরকার, বাংলাদেশে যে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, বাংলাদেশে যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী এনসিপি নামে যে নাস্তিক গ্রুপ, এরা কিন্তু ভেতরে ভেতরে আত্মায় কামড় পড়ে যায়, কখন আবার ফিরত আসে তারা। তো সেই জন্য ওবায়দুল কাদের জানান দিয়েছেন। ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমরা বহু রিউমার শুনছি, আপনারা শুনছেন, অথচ তিনি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে পৃথিবীর নানান প্রান্তে, নানান দেশে, ইনক্লুডিং বাংলাদেশ, বিভিন্ন গ্রুপে এসে তিনি বক্তব্য রাখছেন। তার সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে, বিভিন্ন দেশের টেলিভিশনে প্রচার হচ্ছে, রেডিওতে প্রচার হচ্ছে। শুধু তাই নয়, তিনি আন্তর্জাতিক টপ লেভেলের এমন কোনো গণমাধ্যম মনে হয় বাকি নেই যেখানে তিনি লিখিত বা ইমেলের মাধ্যমে তার প্রশ্ন উত্তর দেননি। তার মানে তিনি এখন পুরা বিশ্বের মানুষের কাছে খুবই প্রয়োজনীয় একজন মানুষ, যার কারণে তার কাছে বারবার ছুটে যাচ্ছে। তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য, তার যে সংবাদ সম্মেলন, তার যে লাইভে যুক্ত হওয়া, এটার মূল প্রধান একটি কারণ হচ্ছে তিনি মানুষকে, তার কর্মীদেরকে যারা মিথ্যা ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে যে এআই দিয়ে প্রধানমন্ত্রী সাজিয়ে কাউকে দিয়ে কথা বলানো হচ্ছে, প্রধানমন্ত্রী আসলে অসুস্থ, প্রধানমন্ত্রী আসলে নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে গায়েব। এই জন্য তিনি দেখিয়ে দিচ্ছেন যে আমার কর্মীরা, তোমরা মনোবল হারিও না, আমি বেঁচে আছি, সুস্থ আছি এবং আমার এই সুস্থ থাকাই তোমাদের জন্য, আগামী দিনের জন্য আমি যেন তোমাদেরকে নেতৃত্ব দিয়ে নৌকা যেন আমরা বন্দরে ভেরাতে পারি। তা এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এত কিছু হয়ে গেল, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, কোনো মন্ত্রী, কোনো এমপি, কেউই কিন্তু একবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে তার লয়ালিটির কোনো ঘাটতি আছে সেই জিনিসটি প্রকাশ করেননি। সবাই বলেছেন যে আমাদের নেত্রী তিনি, এবং তিনি যতদিন বেঁচে আছেন, তিনি যতদিন সুস্থ আছেন, সক্ষম আছেন, এই দলকে
তিনি এ নেতৃত্ব দিবেন। কারণ বাংলাদেশের ইতিহাসের এই ৫৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য যা করে গিয়েছেন, এইরকম আর অনেকের পক্ষেই তার কাছাকাছি যাওয়াও সম্ভব হয়নি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের প্রধান হিসেবে পেলে বাংলাদেশ আওয়ামী লীগ আরও অনেক দূর যেতে পারবে। এক, দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, গতবারে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিল্লিতে থেকে যখন বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিলেন, সোশ্যাল মিডিয়াতে কথা বললেন, তখন ইউনূস সরকারের প্যালপিটিশন হয়ে গিয়েছিল। আপনারা জানেন, ইন্ডিয়ার যে রাষ্ট্রদূত তাকে ডেকে পাঠানো হলো, তাকে প্রতিবাদ জানানো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যেন কোনোভাবে যেন প্রচারিত না হয়। ভারত বক্তব্য দিলেন কি, ভারত মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, সে দেশের নাগরিক হোক আর বিদেশের নাগরিক হোক, সেই দেশে আশ্রিত হোক, সেই দেশের অতিথি হোক, মেহমান হোক, যেটাই হোক। এখন আপনারা কি বুঝছেন যে ভারতে বসে শেখ হাসিনা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম সমূহকে মিটিং করে, মানে সোজা কথা লাইভে এসে তিনি তাদের সাথে কথা বলবেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে, তিনি চাইলে এখন বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করে সশরীরে উপস্থিত হইলেও ভারতের কোনো বাধা থাকবে না। যদিও এবারের যাত্রায় তিনি সরাসরি উপস্থিত থাকবেন না, তিনি লাইভে সংযুক্ত হবেন, কিন্তু অদূর ভবিষ্যতে তিনি লাইভে এসে কথা বলবেন শুধু নয়, তিনি মিটিংয়ে উপস্থিত থেকেও কথা বলবেন। এখন দেখি ইউনূস সাহেবের শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য, দেখি তিনি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে নিয়ে আসুক, দেখি তার কত শক্তি। না হয় তিনি ভারতের যে রাষ্ট্রদূত তাকে ডেকে পাঠান, পারলে মোদির কাছে চিঠি পাঠান, দেখি মোদি আপনাকে গণে কিনা। গণে না। ডক্টর ইউনূসের ভ্যালু এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার আগে বাংলাদেশে এবং সারা বিশ্বের মানুষের কাছে ডক্টর ইউনূস যেই রকম একজন পূজনীয় মানুষ ছিলেন, আজকে যদি আপনি ভোট নিয়ে দেখেন, হিসেব করে দেখেন, পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশের কাছে তার ৭০ ভাগের ১ ভাগ দামও আর এখন নেই। এখন বাংলাদেশের মানুষ বুঝেছে তিনি আগাগোড়া একটা বাটপার, তিনি আগাগোড়া একটা মিথ্যাবাদী, সকালে এবং বিকেলে তার কথা বদলে যায়। তিনি আগাগোড়া একজন সিটিংবাজ, তিনি একজন সুদখোর, তিনি একজন ঘুষখোর। তিনি পশ্চিমা প্রভুদেরকে খুশি করার জন্য বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিতে কুণ্ঠাবোধ করেন না। তিনি মোহাম্মদী ব্যাগ, তিনি মীর জাফর আলী খান। এই মীর জাফরের দায়িত্ব তিনি পালন করছেন। তাই আমরা জানি ডক্টর ইউনূস তার ক্রেডিবিলিটি হারিয়েছে। এখন ১২ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন দিয়েছেন তিনি। এখন নির্বাচনটি হবে বলে কোনো মানুষ বিশ্বাস করে না। তারা যেটা চেষ্টা করছে, ১২ই ফেব্রুয়ারিতে তারা নির্বাচনটি করবে না, তারা প্রথমে জুলাই ঘোষণাপত্র নেবে। এখন আপনারা একটা কথা মনে রাখেন, এই জুলাই ঘোষণাপত্র বলেন, এই নির্বাচন বলেন, এইসব কোনোগুলোই বাংলাদেশের সাংবিধানিক স্বীকৃতি পাবে না। কেন পাবে না? যখন আদালত যখন তার নিজের কথা বলতে পারবে, আদালত যখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, আদালত যখন স্বাধীন থাকবে, তখন এইসব অবিচার, অনাচার, অত্যাচার, নির্যাতন, এক্সট্রা জুডিশিয়াল বিষয় এবং অবৈধ ক্ষমতা দখল সব কিছুই বাতিল হয়ে যাবে এবং বাংলাদেশ আবার ওই ৭১-এর গোড়ায় ফিরে যাবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ২৩ তারিখের যে সংবাদ সম্মেলন, এটি বাংলাদেশ এবং ভারতের দুই দেশের যে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রেও কিন্তু একটি বড় এসিড টেস্ট। কারণ ভারত সরকার দেখেছে ভারতকে বাংলাদেশ ইচ্ছে করেই শত্রু রাষ্ট্রের তালিকায় ফেলেছে। ভারতে তার ক্রিকেটাররা খেলতে যাবে না, কিন্তু ভারত থেকে তেল আমদানি করা হবে, ভারত থেকে চালও আমদানি করা হবে, কিন্তু ভারতে ক্রিকেট খেলতে যাবে না। তার মানে পায়ে পাড়া দিয়ে যে ঝগড়া করার যে ধরন, সেই ধরনের কারণে ভারত এখন ওয়ান সাইডেড। আমরা যা ইচ্ছা তা করব, দেখি বাংলাদেশ কি করতে পারে, ইউনূস গং কি করতে পারে, ইউনূসের পান্ডা বাহিনী কি করতে পারে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে আস্তে আস্তে করে
তিনটি বিষয়কে এক জায়গায় নিয়ে আসলেন। এক, তিনি যে সুস্থ আছেন, তিনি যে বেঁচে আছেন, তিনি যে এখনো নেতাকর্মীদের জন্য কাজ করছেন সেটা জানান দিবেন তিনি এই সংবাদ সম্মেলনে লাইভ যুক্ত হয়ে, এক ভিডিও অডিও নয়। দ্বিতীয়ত, তিনি বাংলাদেশের এই যে আসন্ন নির্বাচন, এই নির্বাচনটি যে একটি ভুয়া পাতানো একটা নির্বাচন, সেই বিষয়টিকে ক্লিয়ার করে জনগণের কাছে তুলে ধরবেন। তৃতীয়ত, ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা যখনই বক্তৃতা দেয় ভারতের বিরুদ্ধে, তখনই ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। ভারত দেখতে চায় বাংলাদেশ কতটুকু ডেকে পাঠাতে পারে, বাংলাদেশ কি করতে পারে, আমরা সেটা দেখতে চাই। এই তিনটা বিষয় কিন্তু একসাথে এখানে প্লে হবে। আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখতে চান, আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজটি আছে সেখানে সেটি লাইভ যাবে। আপনারা সেখানে ঢুকে যে কেউ অনুষ্ঠানটি দেখতে পারবেন। আসুন, দীর্ঘদিন পর বাংলার একমাত্র প্রধানমন্ত্রী, যিনি এই দেশটাকে একটা ফকিরি রাষ্ট্র থেকে মধ্য আয়ের দেশে পরিণত করেছে, লক্ষ লক্ষ মানুষকে, গৃহহীন মানুষকে গৃহ দিয়েছে, অন্নহীন মানুষকে অন্ন দিয়েছে, উত্তরবঙ্গের মঙ্গা শব্দটিকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ বেকারকে চাকরি দিয়েছে, অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশটিকে একটি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়ার সমস্ত ভৌত এবং সামাজিক অবকাঠামো নির্মাণের চেষ্টা করেছে সেই মানুষটি, যিনি ধারণ করেন ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের যে স্পিরিট সেটি, এবং তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। আসুন আমরা তার বক্তব্যটি শুনব, সবাই মিলে শুনব এবং সেটি শেয়ার করব। প্লাস আপনারা যারা বঙ্গবন্ধুর অনুসারী, প্রধানমন্ত্রীকে দেখলে আপনাদের মধ্যে একটি অনুপ্রেরণা কাজ করবে। ধন্যবাদ সবাইকে। শেখ হাসিনা কি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন? কয়েকদিন ধরে একটা আলাপ চাউর হয়েছে যে শেখ হাসিনা আগামী 23 দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, গণতন্ত্র বাঁচাও শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই আলোচনা সভায় শেখ হাসিনা উপস্থিত হবেন। এটিও আওয়ামী লীগের আয়োজন নয়, এটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া। কয়েকদিন ধরে আলাপ চলছে এবং এই অনুষ্ঠানে সশরীরে হাজির থাকবেন অন্যান্যদের মধ্যে সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন আরেক সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ওই আলোচনা সভার যে দুটি পোস্টার আমরা সমাজ মাধ্যমে দেখছি এবং পৃথিবীর একটি প্রথিতযশা গণমাধ্যম বিবিসি বাংলাও এটি নিয়ে স্টোরি করেছে। বিবিসি বাংলাও বলছে যে পোস্টার তাদের হাতে যেগুলো এসছে, আমরা সমাজ মাধ্যমে যেগুলো দেখছি, তার একটিতে বড় করে শেখ হাসিনার ছবি দেওয়া আছে। এরকম শোনা যাচ্ছে যে শেখ হাসিনাও ওই আলোচনা সভায় ভার্চুয়ালি হাজির হতে পারেন ভার্চুয়ালি। কিন্তু আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেও শেখ হাসিনার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি। তা যদি হয় তাহলে 2024 সালের 5 আগস্ট ভারতে চলে যাবার পর প্রথমবার তিনি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হবেন। যদিও ইংরেজি বাংলা মিলিয়ে ভারতের অনেক সংবাদপত্র এবং সংবাদ পোর্টালকেই ইমেইলের মাধ্যমে ইতিমধ্যে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন, বিবিসিও ইমেইলে তার সাক্ষাৎ নিয়েছে। আবার ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনা নিয়মিত তার দলের নেতা কর্মীদের আলোচনা সভাগুলিতে যোগ দেন, কিন্তু সবই শুধু অডিও মাধ্যমে, ভিডিওতে নয়। এই যে আলাপটা যেভাবে প্রচার হচ্ছে যে শেখ হাসিনা সরাসরি সংবাদ মাধ্যমের, অর্থাৎ বিষয়টা এমন বোঝানো হচ্ছে যে সরাসরি তিনি সংবাদ সম্মেলন করবেন। সত্যিকার অর্থে বাংলাদেশে এই মুহূর্তে গত 1.5 বছরের দুঃশাসন দেখে যে অবস্থা দাঁড়িয়েছে, আওয়ামী লীগের প্রতি মানুষ আবারও দারুণ ভক্ত হয়ে গেছে।
আমি বরাবরই একটি কথা বলি যে 24-এর 5 আগস্ট সময়কালে আওয়ামী লীগের জনপ্রিয়তা একদম তলানিতে নেমে গিয়েছিল। সেই সময় যদি নির্বাচন হতো, এই কথাগুলো আমি আগেও বলেছি, আবারও বলছি, যে আওয়ামী লীগের জন্য 30টি আসন পাওয়া কঠিন হয়ে যেত। আজকে যদি নির্বাচন হয় অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু, তাহলে আওয়ামী লীগ ভূমিধস বিজয়, যে ধরনের বিজয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সচরাচর দেখা যায়নি। আমি যদি প্রথম নির্বাচনের কথা বাদ দেই, তারপরের যে নির্বাচনগুলো হয়েছে, 73-এর স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পরে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে যে ফলাফল কখনো দেখা যায়নি আওয়ামী লীগের পক্ষে, এখন যদি নির্বাচন হয় সেই ফলাফলটি হবে। এবং আমি আরেকটা কথা বারবার বলি যে শেখ হাসিনা এই যে অডিওতে বক্তব্য দেন, তিনি তার প্রতি সপ্তাহে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজেও, ফেসবুক পেজেও, সম্ভবত রোববার দায় মুক্তি নামে একটি অনুষ্ঠানে এসেও দুঃখ দুর্দশা শোনেন, তিনি নিজে কথা বলেন, সান্ত্বনা দেন। এর বাইরে যদি তিনি কখনো সরাসরি সংবাদ মাধ্যমের সামনে আসেন, তাহলে আমি যে ভূমিধসের কথা বলছি, ধসের উপরে ধস হবে। কারণ মানুষ গত 1.5 বছরে সেনাবাহিনী, বিএনপি, জামাত, জোট সমর্থিত ইউনূস সরকারের এই দুঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি জানি না সেই যুগ সন্ধিক্ষণ কবে আসবে, কখন আসবে, যে শেখ হাসিনা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে আসছেন কিংবা অনলাইনে কন্টিনিউ দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। যে সময়, এই সময়টা যখন থেকে আসবে, তখন আওয়ামী লীগের পক্ষে আরো একটা রেভুলেশন, বিপ্লব ঘটে যাবে। তবে এই যে 23 তারিখে যে কথা বলা হচ্ছে যে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শীর্ষক যে আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লি ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে, সেখানে সশরীরে শেখ হাসিনার উপস্থিতির কোনো খবর আসলে সত্যিকার অর্থে নিশ্চিত হওয়া যায়নি। এটি কেন এভাবে প্রচার করা হচ্ছে আমি জানি না, যারা বলছেন তারাই ভালো বলতে পারবেন। তিনি যদি ভার্চুয়ালি উপস্থিত হন তাহলে সেটি তো স্বাভাবিক, সেটি তো তিনি হচ্ছেনই। এটি নতুন এমন কি, এটি নতুন কিছু নয়, কাজেই এটিকে আলাদা করে নতুন করে বলার মতো আসলে কিছু নয়। যাই হোক, যেটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে সশরীরে সম্ভবত শেখ হাসিনা হাজির হবেন না। যদি তিনি হাজির হতেন তাহলে ইতিমধ্যেই দেশি বিদেশি গণমাধ্যমে সয়লাভ হয়ে যেত যে শেখ হাসিনা প্রথমবারের মতো উপস্থিত হচ্ছেন গণমাধ্যমের সামনে সরাসরি। কিন্তু এই ধরনের কোনো নিশ্চয়তা নিশ্চিত হওয়া যায়নি কোনো তথ্য সূত্র থেকে। ভার্চুয়ালি এখনো কথা আছে যে ভার্চুয়ালি উপস্থিত হতে পারেন। এই ভার্চুয়ালি উপস্থিত হওয়াটা কিন্তু এটা তিনি হচ্ছেনই, এটা নতুন কিছু নয়। এই যে প্রচারটা হচ্ছে যে শেখ হাসিনা সরাসরি আসবেন এবং আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ কর্মীদের মধ্যেও এমন একটা কনসেপশন দাঁড়িয়ে গেছে যে শেখ হাসিনা আসছেন, কিন্তু যখন তিনি আসবেন না, সরাসরি আসবেন না, এতে করে আশাহত হবার ঘটনা ঘটে। এই প্রচারগুলা বেনিফিট কি দেয় তার থেকে মনে হয় ক্ষতির কারণে হয় বেশি। কারণ একজন কর্মী, একজন নেতা, একজন সমর্থক আশাহত হয়। কাজেই আমার মনে হয় এই ধরনের প্রচারণা থেকে বিরত থাকাই ভালো। ভার্চুয়ালি উপস্থিত হবেন এটা নতুন কিছু নয়, তিনি উপস্থিত হবেন, হতেই পারেন, তিনি হচ্ছেন, এটা নিয়মিত বিষয়। কাজেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সত্যিকার অর্থে শেখ হাসিনা সরাসরি হয়তো উপস্থিত হবেন না, ভার্চুয়ালি থাকতে পারেন। এখন থাকবেন কিনা সেটি 23 তারিখ গেলেই বোঝা যাবে।